এনসিসির ধারণাটা সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এসছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনো বলি। এরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনস গুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই, সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনালিটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন, এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোন প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা এনার্কি সৃষ্টি হয়।